ড্রামাটির শুরুতেই আমরা এই ড্রামার ফিল্মের লিডকে দেখতে পাই। ওর নাম ছিল ইনশি। ইনশির আজকের বিয়ের দিন ছিল। এখানে ইনশি বলতে থাকে প্রতিটি মেয়ের জন্য তার বিয়ের দিন অনেকটা বেশি খুশি হয়, বাট আজকে তো সবাই আমার বিয়ের দিনে আমাকে নিয়ে অনেক বেশি মজা করছে। ইনশি এখানে সময় মতন চলে এসেছিল। বাকি সব গেস্টরা বলতে থাকে এখনো তো হাউ ফ্যামিলি কেউ এখানে আসেনি। আমার তো মনে হয় না হাউ ফ্যামিলি এই বিয়েটি করাতে চাচ্ছে। আমি শুনেছি হাউ ফ্যামিলি শহরের ভিতরে সব থেকে রিচ একটি ফ্যামিলি, আর হাউ ফ্যামিলির ছেলে যদি 1 বছর আগে পাগল না হয়ে যেত তাহলে তারা কখনোই শ্যান ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক করতো না। একটি পাগলের জন্যই তো তারা শ্যান ফ্যামিলিতে এসেছে। ইনশির সৎ বোন বলে ওঠে আমার বোনের শরীরে অনেক বড় একটি দাগ রয়েছে, হতে পারে এই দাগের কারণে আমার বোনকে কেউ বিয়ে করতে চাইবে না। ইনশি তো ওদের সব কথাগুলো শোনার পর অনেকটা বেশি রেগে যাচ্ছিল, কিন্তু ও বলতে থাকে আমাকে যে করেই হোক না কেন হাউ ফ্যামিলিতে বিয়ে করে যেতে হবে, যাতে করে আমি আবারও এদের কাছ থেকে আমার মায়ের কোম্পানিটা আমার হাতে নিতে পারি। সবাই এইসব কিছু নিয়ে এখানে ইনশিকে অনেকটা বেশি কথা শোনাচ্ছিল। আর একটু পরে এখানে হাউ ফ্যামিলি সবাই চলে এসেছিল। এখানে আমরা এই ড্রামার মেয়ে লিডকেও দেখতে পাই। ওর নাম ছিল জিয়ান। জিয়ানের সাথে ইনশির বিয়েটা ঠিক হয়েছিল। জিয়ান তো ভিতরে আসার পরে ইনশিকে ওর বউ বলতে শুরু করে, এরপর ইনশির কাছে চলে এসেছিল। ইনশি যখন এখানে জিয়ানকে দেখতে পেয়েছিল তখন ইনশির একটি কথা মনে পড়ে যায়। ও তো বলছিল আমি তো এই ছেলেটিকে চিনি, একবার ও জিয়ানকে একটি আগুনের ভিতর থেকে বাইরে নিয়ে এসেছিল। জিয়ান অনেকটা বেশি আহত ছিল আর অজ্ঞান অবস্থায় ছিল। ইনশি তাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু অনেকটা বেশি আগুন থাকার কারণে এখানে ইনশি নিজেও তখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আর এই কারণে ইনশি এখানে জিয়ানকে দেখার পর চিনতে পেরেছিল। আর ওর যে জিয়ানের সাথে বিয়ে হচ্ছে এতে ওর কোনো আফসোস ছিল না। এখানে আমরা জিয়ানের বড় ভাই ফ্যাংকে দেখতে পাই। ও বলছিল এত সুন্দর একটি মেয়ে কিভাবে জিয়ানকে বিয়ে করতে পারে, ওকে তো শুধুমাত্র আমি পেতে পারি। এরপরে এখানে বলছিল জিয়ানকে যে এখন তো তোমার ওয়াইফকে তোমাকে কিস করতে হবে। আর এরপরে বাকি সবাই বলতে থাকে এই পাগল কি আবার কিস করতে জানে। তখন এখানে ইনশি সবার সামনে জিয়ানকে জোর করে কিস করে নিয়েছিল। বিয়ের পরে যখন ইনশি জিয়ানদের বাড়িতে এসেছিল এখানে জিয়ানের বড় ভাই ফ্যাং ও তো ইনশির সাথে ফ্লার্ট করতে শুরু করে। ইনশিকে বলছিল তোমাকে কি ওই পাগলটি শান্তিতে রাখতে পারবে, এর থেকে ভালো তুমি আমার সাথে থাকো। ইনশি তো রেগে ওকে একটি থাপ্পড় মারতে নিচ্ছিল। ফ্যাং ইনশির হাতটি ধরে নেয় আর বলে তুমি কি মনে করেছো এখানে কি জিয়ান তোমাকে বাঁচাতে আসবে? আর এমনিতেও তুমি এখানে শান্তিতে থাকতে চাইলে আমার কথা মতন তোমাকে থাকতে হবে। অন্যদিকে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট জিয়ানকে ফোন করে ইনশির সম্পর্কে সব খোঁজ দিচ্ছিল। ইনশি তো শ্যান ফ্যামিলির সব থেকে বড় মেয়ে। ইনশির সৎ মা আর সৎ বোন তারা সবসময় ইনশির সাথে খারাপ ব্যবহার করতো আর জোর করে ইনশিকে হাউ ফ্যামিলিতে বিয়ে দিয়েছে। তো জিয়ান বলে তুমি ইনশির সম্পর্কে আরো খোঁজ লাগাও, আমিও জানতে চাই যে ও কেন আমাকে বিয়ে করে এই ফ্যামিলিতে এসেছে, ওর তো কোনো না কোনো কারণ রয়েছে। এরপরে জিয়ান বাহিরে আসার পর ওর ভাইকে এখানে মারধর করছিল আর বলছিল যে তুমি আমার ওয়াইফের সাথে ফাইট কেন করেছো, আর গ্র্যান্ড মা তো বলেছে ফাইট করা একদমই ভালো না। ফ্যাং বলে আমি একদমই ফাইট করছিলাম না, আমি তো শুধুমাত্র তোমার ওয়াইফকে সবকিছু শেখাচ্ছিলাম। এরপরে তো এখানে জিয়ানের সামনে ইনশিকে কিস করতে নিচ্ছিল, এই কারণে জিয়ান তো আরো ওকে মারধর করে। এরপরে বলতে থাকে যে তুমি আমার ওয়াইফের সাথে এসব কি করছো, তুমি আমার ওয়াইফকে কেন কিস করতে নিচ্ছিলে, ও তো আমার ওয়াইফ, গ্র্যান্ড মা ওকে আমার সাথে বিয়ে দিয়েছে। আর এরপরে ওদের বাবা চলে এসেছিল। জিয়ান ওর বাবাকে বলতে থাকে এখানে তো ফ্যাং আমার ওয়াইফকে কিস করতে নিচ্ছিল। এইটা জানার পর ওর বাবা এখানে ফ্যাংকে অনেকটাই বেশি মারধর করে আর বলে এটা তুমি কেমন ব্যবহার করছো তোমার ভাবির সাথে, একদমই এরকম ব্যবহার করবে না। এরপরে ফ্যাংকে নিয়ে বাইরে এসেছিল। ফ্যাংকে বলছিল তুমি কতটা বোকা হলে এরকম একটি কাজ ভিতরে করতে পারো, আর একবার যদি এই সব কিছু তোমার গ্র্যান্ড মা দেখতে পায় তাহলে তোমাকে কখনোই কোম্পানির সিও বানাবে না, তাই কিছুদিন তো নিজেকে আটকাতেই পারো। আর এখানে ফ্যাং বলছিল এখন আমাদের কিসের ভয় রয়েছে, জিয়ান তো এমনিতেও পাগল, গ্র্যান্ড মা আমাকে এই কোম্পানির সিও বানাবে। ওর বাবা বলে যে তাও তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাই দ্বিতীয়বার এরকম কোনো কাজ করবে না যাতে করে তুমি ধরা পড়ে যাও। ভিতরে আমরা জিয়ান আর একজন মেয়েকে দেখতে পাই। জিয়ান তো বলছিল সে একদমই শাওয়ার নেবে না। একটু পরেই ভিতরে ইনশি এসেছিল, বলতে থাকে এখানে কি হয়েছে, আর জিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ। জিয়ান বলে দেখো না এই পানি কতটা বেশি গরম, আমার তো অনেক বেশি ভয় করছে। বলতে থাকে ইনশি মেয়েটকে যে তোমরা জানো এই পানি এত বেশি গরম, তাহলে এটা এখানে কেন নিয়ে এসেছো। মেয়েট বলে আমরা একজন পাগলকে এরকম ভাবেই দেখতে চাই। তো এই সব কিছু শোনার পর ইনশি ভাবে এই বাড়ির মেয়েটরা তো দেখছি একদমই জিয়ানের কোনো খেয়াল রাখে না, ওর জন্য এত গরম পানি নিয়ে এসেছে। এরপরে ও নিজে এখানে জিয়ানকে সাহায্য করেছিল শাওয়ার নিতে। এরপরে জিয়ানের অনেকটা বেশি কেয়ার করতে থাকে। তখন ভিতরে গ্র্যান্ড মা এসেছিল। ইনশির এরকম সুন্দর ব্যবহার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় ইনশির ওপরে। আর ইনশিকে বলছিল আমি অনেক খুশি হয়েছি যে তুমি জিয়ানের এত ভালো করে খেয়াল রাখছো। ইনশি বলে যে এইটা তো আমার কর্তব্য ছিল। এরপরে গ্র্যান্ড মা এখানে ইনশিকে একটি কার্ড দেয়, বলে তোমার যখন যা কিছু কেনার ইচ্ছা তুমি এখান থেকে কিনতে পারো। পরের দিন ইনশি জিয়ানকে নিয়ে শপিং করতে গিয়েছিল। তারা দুজনে একসাথে অনেক জায়গায় ঘোরাফেরা
ঘোরাফেরা করে। একটু পরে তো এখানে ইনশির সাথে ওর সৎ বোনের দেখা হয়ে যায়। ওর নাম ছিল কিন। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমি কিভাবে এই জীবনধারা পরিচালনা করি বা আমি কত টাকা উপার্জন করি? আমি এর জন্য এটা জানার পরে এখানে কিন তখন ভাবছিল যে ওকে তো আর এখানে কিছু বলতে দেওয়া যাবে না, তাই বলে চলো আমরা এখান থেকে চলে যাই। আর জিয়ান তখন এখানে কিনের ওপরে ওর খাওয়া জিনিসটি ফেলে দিয়েছিল। এরপরে ও ইনশিকে বলে বাথরুমে যাবে। বাড়িতে আসার পর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল তুমি কিনের মুখ থেকে সব কথা বের করতে পারবে, কারণ কিন জানে ইনশি কেন এই ফ্যামিলিতে বিয়ে করে এসেছে, তাই তুমি যে করেই হোক না কেন ওকে দিয়ে সব কথাগুলো বের করে নাও। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, আমি খোঁজ নেব। আর এখানে জিয়ান এটাই মনে করতো যে ইনশি তার টাকার জন্য তার সাথে বিয়ে করেছে, নয়তো কখনোই বিয়ে করতো না। অন্যদিকে ইনশি পুরো রুমে তার ফোনটি খুঁজতে থাকে, কোথাও তো তার ফোনটি খুঁজে পাচ্ছিল না। তখন রুমের ভিতরে ফ্যাং এসেছিল আর ফ্যাং এর কাছে ইনশির ফোনটি ছিল। ইনশি বলতে থাকে আমার ফোন আমাকে ফিরিয়ে দাও। ফ্যাং বলে এত সহজেই তো আমি ফিরিয়ে দিচ্ছি না, তুমি যদি তোমার ফোনটি ফিরে পেতে চাও তাহলে আজকে রাত্রে আমার সাথে হোটেল রুমে দেখা করতে আসবে, আর যদি তুমি না আসো তাহলে তোমার ফোনে যে তোমার মায়ের ছবিগুলো রয়েছে ওগুলো আমি ডিলিট করে দেব। ইনশি এরপরে রাতে বাধ্য হয়ে তার ফোনটি ফিরিয়ে নেওয়ার জন্য ও হোটেল রুমে চলে এসেছিল। দরজাতে নক করে সাথে সাথে এখানে ফ্যাং তাকে ভিতরে টেনে নিয়েছিল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, ওর কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে ইনশি তো আজকে হোটেল রুমে ফ্যাং এর সাথে দেখা করতে গিয়েছে। জিয়ান বলে ও যদি দেখা করতে চায় তাহলে ওকে আর আমি কেন বাধা দেব, গিয়েছে যখন তাহলে ওখানেই থাক। অ্যাসিস্ট্যান্ট বলে আমার মনে হয় না ইনশি খারাপ কোনো মেয়ে, ও হয়তো বা বাধ্য হয়ে ওখানে গিয়েছে। এইদিকে আমরা হোটেলে দেখতে পাই ইনশিকে। ইনশি বলতে থাকে ফ্যাংকে যে তুমি এসব কি করছো, আমার ফোন আমাকে ফিরিয়ে দাও আর এখান থেকে যেতে দাও। ফ্যাং বলে তুমি ওই পাগলের সাথে থেকে কি করবে, ও তোমাকে কিছুই দিতে পারবে না, এর থেকে ভালো তুমি আমার সাথে থাকো। তখনই ভিতরে জিয়ান এসেছিল। এখানে ও মুখে মাস্ক পরে নিয়েছিল, নিজের আইডেন্টি কাউকে জানতে দেয় না, আর এখানে ফ্যাংকে অনেক বেশি মারধর করেছিল। এরপরে ফ্যাংকে এই রুমের ভিতর থেকে তাড়িয়ে দিয়েছিল। ইনশি ওর ফোনটা পাওয়ার সাথে সাথে এখানে তখন ওর মায়ের ছবি বের করে দেখতে থাকে, আর জিয়ান তখন মনে মনে বলছিল তাহলে ও তো এই ছবির কারণে এখানে এসেছে। ইনশি এরপরে জিয়ানের মাস্কটি সরাতে চাচ্ছিল, কিন্তু জিয়ান তো ওর হাত ধরে নেয় আর বলছিল লাস্ট টাইম যে আমার ফেস দেখেছে আমি তাকে একদম হেলে পাঠিয়ে দিয়েছি। ইনশি বলে ঠিক আছে আমি তোমার ফেস দেখবো না। এরপর ওকে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু জিয়ান তো ওকে আবারও বেঁধে ফেলে দেয়। দেন এখানে ইনশি ক্লোজে যেতে শুরু করে। ইনশি বলে তুমি আবার এসব কিছু কি করছো, আমাকে এখান থেকে যেতে দাও, আমি ম্যারিড আর আমার হাজবেন্ড রয়েছে। এখানে জিয়ান বলে তোমার ওই পাগল হাজবেন্ডকে তুমি ছেড়ে দাও, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। এখানে ইনশি বলে আমার কোনো টাকার দরকার নেই, আর ও কোনো পাগল না, ও তোমার থেকে অনেকটা বেশি ভালো। এরপরে জিয়ান তো এখানে আবারও একটি কার্ড বের করে ইনশির হাতে ধরিয়ে দেয়। ইনশিকে বলে দেখো এর ভিতরে অনেক টাকা রয়েছে, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন ইচ্ছা মতন এখান থেকে খরচ করতে পারবে, কেউ তোমাকে বাধা দেবে না। ইনশি তো রেগে গিয়ে এখানে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল জিয়ানকে। এরপরে বলতে থাকে যে আমি একদমই তোমার কোনো কথাই শুনবো না, আর এখানে ও জিয়ানের গলায়ও বাইট করে দিয়েছিল। একটু পরে ভিতরে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, ভুল করে এখানে জিয়ানকে জিয়ান বলে ডাক দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই কিনকে। ও তো ওর মাকে ফোন করে বলছিল আমাকে যে কিডন্যাপ করেছিল ওর সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো। ওর মা বলে এখনো কোনো কিছু জানতে পারেনি, কারণ ওই সব লোকেরা অনেকটা বেশি চালাক ছিল, তাই আমরা খোঁজ লাগাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই এরা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন তো কিন ওদের তিনজনকে একসাথে দেখতে পায়, আর মনে মনে বলছিল ইনশির তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে ও এখানে এদের সাথে কি করছে, আর ছবি তুলে রেখে দিয়েছিল। এরপরে ইনশি বাড়িতে আসলে এখানে জিয়ান আবারও ইনশির কাছে এসেছিল আর পাগল হওয়ার অভিনয় করতে থাকে। ইনশি জিয়ানকে বলে তুমি এখনো ঘুমাওনি কেন, অনেক রাত হয়েছে। জিয়ান বলে আমি তো আমার ওয়াইফের আসার অপেক্ষা করছিলাম। এটা জানার পর ইনশি অনেকটাই খুশি হয়েছিল যে কেউ তো রয়েছে যে তার জন্য অপেক্ষা করে, তাই খুশি হয়ে এখানে জিয়ানকে হাক করেছিল। পরের দিন ইনশি আর জিয়ান তারা দুজনে একসাথে গার্ডেনিং করছিল। ফ্যাং এসে ওদের দুজনকে এখানে গার্ডেনিং করতে বাধা দেয় আর ওদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ইনশি কিছু বলতে আসলে ফ্যাং তো ওকে অনেকটা বেশি ভয় দেখাচ্ছিল যে তোমার কারণে ওই দিন আমাকে অনেকটা বেশি মার খেতে হয়েছিল। আর এখানে জিয়ান তো এই সুযোগে ওর ভাইকে মারতে শুরু করে আর বলছিল যে তুমি কেন আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার করছো। এরপরে তো দুই ভাইয়ের ভিতর এখানে মারামারি শুরু হয়ে যায়। ফ্যাং এখানে ইচ্ছা করে জিয়ানকে একটু বেশি মারধর করছিল, আর এখানে জিয়ানকে তখন ধাক্কা দিয়েছিল, যার কারণে জিয়ান নিচে পড়ে যাওয়ায় ওর মাথায় অনেকটা বেশি জোরে আঘাত পেয়েছিল। এরপরে জিয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়। গ্র্যান্ডমা এখানে রেগে ফ্যাংকে থাপ্পড় মেরেছিল, বলছিল যদি এখানে জিয়ানের কোনো কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। একটু পরে ভিতর থেকে ডক্টর বের হয়ে এসেছিল, বলছিল যে মাথায় আঘাত লাগার কারণে এখন তো জিয়ান কমাতে চলে গিয়েছে। এরপরে দেখা যায় ইনশি তো এই কয়েকদিনে অনেকটাই বেশি কেয়ার করতে থাকে জিয়ানের, আর কান্নাকাটি করে জিয়ানকে বলছিল এই সব কিছু আমার জন্য হয়েছে, আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার মাথায় আঘাত পেয়েছো, আর এখন 3 দিন হয়ে গিয়েছে তুমি কোমাতে রয়েছো। আমার মায়ের পর তুমি আর গ্র্যান্ডমা আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো, তাই তোমাকে সুস্থ
সুস্থ হতেই হবে। এরপরে আমরা এদের কোম্পানির একটি পার্টির সিন দেখতে পাই, যেখানে জিয়ানের বাবা লি কোম্পানির প্রেসিডেন্টকে আসতে বলেছিল, ওনার সাথে এখানে একটি কন্ট্যাক্ট করতে চাচ্ছিল। আর তখনই অন্য একটি সাইড থেকে এখানে জিয়ান ওর পুরো গার্ডদেরকে নিয়ে চলে আসে। সবাই বলতে থাকে আজকে তো এই পাগলকে দেখার পর অন্যদিনের মতন দেখাচ্ছে না। আর এখানে ইনশি জিয়ানকে সুস্থ দেখতে পেয়ে অনেকটা বেশি খুশি হয়ে তাকে হাগ করে নিয়েছিল। জিয়ান ইনশিকে বলে, তুমি এই কয়দিন আমার অনেকটা বেশি খেয়াল রেখেছো। গ্র্যান্ডমা বলে, তুমি কি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছো? জিয়ান বলে যে হ্যাঁ গ্র্যান্ডমা, এখন আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি, মাথায় আঘাত লাগার কারণে আমি একদম ঠিক হয়ে গিয়েছি। ফ্যাং বলে, এটা কি করে হতে পারে? ডক্টর তো বলেছিল এ আর কখনোই স্মৃতিশক্তি ফিরে পাবে না, আর এ কখনো ঠিকও হতে পারবে না। আর এখানে ফ্যাং এর বাবা তখন বলছিল যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কিন্তু লি কোম্পানির প্রেসিডেন্ট তো এখানে তাদেরকে ইগনোর করে একদম সোজা চলে আসে জিয়ানের কাছে। জিয়ানকে বলে, আপনি যেহেতু এখন সুস্থ হয়ে গিয়েছেন তাহলে আমি এই কন্ট্যাক্টটি আপনার সাথেই করব। এইটা জানার পর ফ্যাং অনেক রেগে যায়, বলতে থাকে আপনি তো আমার বাবার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন, তাহলে এখন জিয়ানের সাথে কেন কন্ট্যাক্ট করছেন? ফ্যাং তো রেগে এখানে মারার জন্য চলে এসেছিল, কিন্তু জিয়ান ওর হাতটি ধরে নেয়। এরপরে বলে, আজকে তুমি একদমই ঝগড়া করে এই পার্টি নষ্ট করো না। এরপরে এখানে ও অনেকটা বেশি ভয় দেখায় ফ্যাংকে যে নেক্সট টাইম থেকে আর এরকম কোনো কিছু করবে না, এখন আমি চলে এসেছি। গ্র্যান্ডমা বলে, তুমি এসব কি করছো? আমি তোমার কাছ থেকে একদমই এসব কিছু আশা করিনি। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যে এখানে তো ইনশি তখন ওর সব জিনিস নিয়ে এখান থেকে গেস্ট রুমে যেতে চাচ্ছিল, কিন্তু জিয়ান ওকে একদমই যেতে দেয় না, বলে তুমি কেন যাচ্ছ? আমরা দুজনে তো ম্যারিড কাপল। এখানে বলতে থাকে ইনশি, আমি এখনো রেডি না। জিয়ান বলে, তোমাকে রেডি কি হতে হবে, এখানে ঘুমিয়ে পড়ো, কোথাও যাওয়ার কোনো দরকার নেই। ইনশি তো অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল, আর জিয়ান তাকে বলে এখানেই ঘুমাও। এর পরের দিন সকালে ইনশির কাছে একজন মেয়ে এসেছিল, বলতে থাকে শ্যান ফ্যামিলি তো আপনাদের সাথে দেখা করতে এসেছে। ইনশি মনে মনে এটাই বলছিল যে ওরা যখনই জানতে পেরেছে জিয়ান সুস্থ হয়ে গিয়েছে আর এখানে চলে এসেছে, এরা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিল। এরপরে ইনশি ওদেরকে ভিতরে আসতে দেয়। ইনশির মা আর বাবা বলতে থাকে, তুমি তো দেখছি হাও ফ্যামিলিতে আসার পর আমাদের কথা ভুলেই গিয়েছো, কখনো আমাদের সাথে দেখাও করতে যাওনি। কিন বলে, আমার কাছে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। আমি জানি তুমি কি করে বেড়াচ্ছ, তুমি তো বাইরে একসাথে দুইটি ছেলের সাথে ডেট করছো, আর এখানে জিয়ানকে তুমি চিট করছো। ইনশি রেগে ওকে থাপ্পড় মারে আর বলে, তোমার কাছে এর কি প্রমাণ রয়েছে? কিন্তু ওকে ওই ছবিটি দেখা যেটা ও তুলে রেখেছিল, যেখানে জিয়ান আর অ্যাসিস্ট্যান্ট ছিল, বলছিল আমি এটা জিয়ানকে দেখিয়ে দেব। আর এইটা দেখার পর ইনশি বলে, তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? তখনই ভেতরে এখানে জিয়ানও চলে এসেছিল। জিয়ান বলে, এখানে এসব কি হচ্ছে? জিয়ানকে দেখার পর এরা বলতে থাকে যে আপনার ওয়াইফ তো আপনাকে চিট করছে, ও তো হোটেল রুমে গিয়েছিল দুটি ছেলের সাথে, আর এখানে ওর ফোনে যে পিকটি ছিল ওটা দেখার জন্য দেয় এখানে জিয়ানকে। জিয়ান পিকটি দেখার পর বলতে থাকে মনে মনে এটাই যে আমি তো ওখানে রয়েছি, ও তো পিকটি ডিলিট করে দিয়েছিল। তাই বলতে থাকে কিন যে আপনি এটা ডিলিট কেন করে দিয়েছেন? আর ওর মা বলতে থাকে, আমার মেয়ে চায়নি আপনাকে ধোকা দিতে, ও চাচ্ছিল আপনি সত্যিটা জানুন, তাই তো আপনাকে এটা দেখানোর জন্য নিয়ে এসেছিল। ও তো সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালোবাসে। এখানে জিয়ান বলে, এসব কিছু দেখানো হয়ে গেলে তোমরা এখান থেকে যেতে পারো, এইটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ না। গ্র্যান্ডমা এসেছিল, বলছিল যে তোমরা এখানে এটা কি নিয়ে কথা বলছো, আর এখানে এইসব ঝামেলা কেন করছো? এখানে বলতে থাকে শ্যান ফ্যামিলি যে আপনাদের ফ্যামিলির বৌমা তো আপনাদেরকে ধোকা দিচ্ছে, ওর বাইরে রিলেশনশিপ রয়েছে। গ্র্যান্ডমা বলে, তোমাদের কাছে এই কি প্রমাণ রয়েছে আমাকে দেখাও। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইনশির ওপরে, ও এরকম কোনো কিছুই করবে না। ইনশির বাবা বলতে থাকে যে আমার মেয়ে কিন ভুল করেছে, আমি ওকে বাসায় নিয়ে যাওয়ার পর সবকিছু ভালো করে শিখিয়ে দেব। সবাই এখান থেকে চলে যাওয়ার পর ইনশি তখন জিয়ানকে ওই হোটেলের কথা বলতে থাকে যে ওই দিন তো ফ্যাং আমাকে কিডন্যাপ করে হোটেলে নিয়ে গিয়েছিল, তখন ওখানে ওই ছেলেটি এসে আমাকে সাহায্য করেছিল। আর তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি। জিয়ান বলতে থাকে, বাদ দাও, তোমাকে তো বাঁচিয়েছিল, এর মানে ওই ছেলেটি অনেকটা বেশি ভালো ছিল। ইনশি বলে, তুমি ওর প্রশংসা করা বন্ধ করো, ও একদমই ভালো ছিল না, ও তো আমার সাথে খারাপ করতে চাচ্ছিল, অনেক বেশি টাকার গরম দেখাচ্ছিল। যদিও ও আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু এরপরও আমি যদি ওকে আর কোথাও দেখতে পাই ওকে তো একদম মেরেই ফেলবো, শয়তান একটা ছেলে ছিল। আর এখানে জিয়ান তো নিজের সম্পর্কে এসব কিছু শোনার পর ওর মাথা ঘুরতে শুরু করে, তাই এখান থেকে চলে গিয়েছিল। রাতে দেখতে পাই ওরা দুজনে যখন বেড়েছিল তখন হঠাৎ করে ওদের রুমের ভিতরে কিছু গুন্ডারা চলে আসে, ওদেরকে মারার জন্য এসেছিল। জিয়ান ওদের সাথে ফাইট করতে শুরু করে। জিয়ান এখানে ওর হাতেও ব্যথা পেয়েছিল, তখন আবার জিয়ানের গার্ডরা চলে এসেছিল, গার্ডরা এখানে সবাইকে মারধর করেছিল। এরপরে বলতে থাকে জিয়ান যে একজনকে বাঁচিয়ে রেখে সবাইকে গিয়ে ফেলে রেখে আসো। আর অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে এখানে সবাই মারা গিয়েছে। জিয়ান বলে, তাহলে সবাইকে গিয়ে ফেলে দিয়ে আসো, তাহলে জায়গাটি এখন পরিষ্কার করো, আর গ্র্যান্ডমা যেন এইসব কিছু সম্পর্কে জানতে না পারে।
এরপরে ওইসব লোকজনেরা এসে এখানে ফ্যানের বাবাকে বলে আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে গিয়েছে। ফ্যানের বাবা তো ওদের উপরে অনেকটাই রেগে যায় যে তোমাদের দ্বারা দুজন মানুষকেও মারা যায় না, তোমরা কি করো। এরপরে কিনের বাবাকে দেখতে পায়, উনি এখন অনেকটা বেশি চিন্তিত ছিল কারণ ওনার কোম্পানি অনেকটা বেশি লসের ভিতরে রয়েছে। আর তখনই ভিতরে চলে এসেছিল এখানে ইনসি বলতে থাকে আমার তো মনে হয় আমি ভুল সময়ে এখানে চলে এসেছি। কিনের বাবা তো রেগে ইনসিকে বলে তুমি এখানে কেন এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও, আমরা যেন তোমাকে এই বাড়িতে আর কখনোই দেখতে পারি না। ইনসি বলে ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, আমি তো ভেবেছিলাম আমি হাউ কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট করতে সাহায্য করব, কিন্তু এখন আর একদমই করব না। তখনই তো কিনের বাবা আবার চেঞ্জ হয়ে যায়, বলে তুমি সত্যি হাউ ফ্যামিলির সাথে আমাদের কন্ট্যাক্ট করে দিতে পারবে। ইনসি বলে আপনার কি মনে হয় আমি কি করতে পারবো না। কিন বলছিল যে তুমি এটা কিভাবে করতে পারবে, হাউ ফ্যামিলি কেন তোমার কথা শুনবে, তুমি ওদের কে হও। ইনসি বলে তুমি কি দেখোনি জিয়ান আর গ্র্যান্ড মামাকে কতটা বেশি লাইক করে, আমি যা করতে বলবো তাই করবে। এখানে তো বাবা খুশি হয়ে বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা মতন কাজ করব। বলছিল ইনসি আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এর বদলে আমারও তো কিছু দরকার রয়েছে, আর ওটা হচ্ছে আপনি কোম্পানির 40% শেয়ার আমার নামে করে দিবেন। বাবা বলতে থাকে তুমি এটা কি বলছো, তোমার ডিমান্ড তো দেখছি অনেকটা বেশি বড়, তোমাকে সব দিয়ে দিলে আমার কাছে কি থাকবে। ইনসি বলে আপনাকে ভাবার জন্য সময় দিচ্ছি, পরে আমাকে বলতেই পারেন। এইটা বলে ও চলে গিয়েছিল। কিনের মা বলছিল তুমি যদি ওকে কোম্পানির সব শেয়ার দিয়ে দাও তাহলে আমাদের কাছে কি থাকবে, তখন তো ও ওর কথা মতন আমাদেরকে নাচাবে। ওর বাবা বলছিল যে তাহলে তুমি কি চাও, কোনো একটি নতুন প্ল্যান বানিয়ে দাও যাতে করে ওকে শেয়ার দিতে না হয়। এরা কি করবে বুঝতে পারছিল না। তখনই কিন বলে আমার তো মনে হচ্ছে আমাদের এই প্ল্যানটা করলে সব থেকে বেশি ভালো হবে, আমরা ওকে ড্রাঙ্ক অবস্থায় একটি হোটেল রুমে পাঠিয়ে দেবো কোনো ছেলের সাথে নাইট স্পেন্ড করার জন্য, এরপরে ওর ছবি নিয়ে ওকে ব্ল্যাকমেল করবো, এতে করে ও আর একদমই শেয়ার চাইবে না। আর ওর বাবা বলে তুমি ঠিক কথাই বলেছো। এরপরে ইনসির সৎমা ইনসিকে শেয়ারের পেপারগুলো দিয়েছিল। এটা দেখার পরে এখানে ইনসির মাথায় হঠাৎ করে অনেকটা বেশি পেন হতে শুরু করে, আসে অজ্ঞান হয়ে গিয়েছিল। অন্যদিকে জিয়ান ইনসিকে ফোন করছিল কিন্তু ইনসি তার ফোন একদমই উঠায় না, তাই তো ওর অনেক বেশি চিন্তা হতে থাকে ইনসিকে নিয়ে। অন্যদিকে আমরা হোটেল রুমে একটি ছেলেকে দেখতে পাই, ভিতরে আসার পর এখানে একটি মেয়েকে দেখতে পেয়েছিল আর ওই মেয়েটির সাথে এখানে নাইট স্পেন্ড করে নিয়েছিল। পরদিন সকালে মেয়েটির ঘুম ভাঙলে দেখতে পাই এটা তো আসলে কিন ছিল। ও তো ছেলেটিকে দেখে অনেকটা বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখনই ভিতরে ক্যামেরাম্যানরা চলে এসে ওদের ছবি তুলছিল। একটু পরে ভিতরে ইনসি চলে আসে, ইনসিকে দেখার পর বলছিল কিন এর মানে তুমি এসব কিছু করেছো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইনসি যখন অজ্ঞান হয়ে হোটেল রুমে ছিল তখন তার কাছে এখানে জিয়ান এসেছিল, ইনসিকে উঠিয়েছিল। আর ইনসির যখন জ্ঞান ফিরে আসে ও বলতে থাকে এই সব কিছু ওরা আমার সাথে করেছে আর এখন আমি ওই শেয়ারটি পাওয়ার জন্য ওদের সাথে নতুন করে চাল চালবো, আর এই জন্য তুমি আমাকে এখন সাহায্য করবে। এরপরে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট কিমের রুমে গিয়েছিল, এখানে কিমকে তো এই ড্রিঙ্ক অফার করেছিল। আর এরপরে যখন কিন চলে যেতে নিচ্ছিল তখন কিনকে মেরে ওকে অজ্ঞান করে দিয়েছিল। আর এখন ইনসি কিনকে বলছিল তোমার ছবিগুলো দেখো আমার কাছে রয়েছে, এখন যদি তুমি না চাও এগুলো আমি সবাইকে দেখাই তাহলে তুমি শেয়ারগুলো আমার নামে করে দাও। আর কিন এখানে নিজেকে বাঁচার জন্য ও বাধ্য হয়ে তখন শেয়ারগুলো ইনসির নামে করে দিয়েছিল। পরে ইনসি ওখান থেকে বাইরে আসলে ও জিয়ানকে জিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্টকে দেখার পর ইনসি তো চিনতে পারে যে এই ছেলেটি তো ওই দিন মার্কসম্যানের সাথে ছিল, তাই ও অনেকটাই রেগে যায় জিয়ানের ওপরে। জিয়ানকে বাড়িতে এসে ডিভোর্স ব্যাপার দেখায় যে ও জিয়ানের থেকে ডিভোর্স নেবে। জিয়ান বলে তুমি আবার কেন ডিভোর্স নিতে চাচ্ছ, আমাদের ভিতরে তো সবকিছু একদম ঠিকই রয়েছে। ইনসি বলে একদমই কোনো কিছু ঠিক নেই, তুমি আমাকে সন্দেহ করেছো আর ওই দিন মাস্ক পরে তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু এরপরেও এইসব কথাগুলো আমাকে একদমই বলনি, তুমি তো আমাকে ধোকায় দিচ্ছ, তাই আমি তোমার সাথে থাকবো না, তোমাকে ডিভোর্স দেব। তাহলে আমি এখন তোমার সাথে কিভাবে থাকতে পারি, আর এই কারণে আমি তোমার সাথে একদমই থাকতে চাচ্ছি না। এইটা বলার পর ও এখান থেকে চলে যেতে নিচ্ছিল কিন্তু জিয়ান ওকে পেছন থেকে হাক করে নিয়েছিল, বলতে থাকে যে আমি তোমাকে একদমই মিথ্যে কথা বলতে চাইনি, আসলে আমি তো এতদিন শুধুমাত্র পাগল হওয়ার অভিনয় করেছিলাম, কি আমাকে 1 বছর আগে মারতে চেয়েছিল ওকে খুঁজে বের করার জন্য, আর আমি তোমাকে এই কারণেই সন্দেহ করেছিলাম যে তুমি একজন পাগলকে কেন বিয়ে করতে চাচ্ছ এইটা জানার জন্য। ইনসি বলে তাহলে তুমি কি এখনো আমাকে সন্দেহ করো। জিয়ান বলে একদমই না, এখন আর আমি তোমাকে সন্দেহ করি না, কারণ আমি জানি তুমি অনেক ভালো মনের একজন মানুষ। ইনসিও আর কিছুই বলে না। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে, এমনকি একসাথে এখানে তারা নাইট স্পেন্ড করে নিয়েছিল। পরদিন সকালের সিন দেখানো হয়, জিয়ান এখানে ইনসির পিঠে তখন একটি পোড়া দাগ দেখতে পেয়েছিল, তাই জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে। ইনসি বলে 1 বছর আগে আমি একটি ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়েছিলাম তখনই হয়েছে। জিয়ান বলে তাহলে তুমি ওই মেয়েটি ছিলে, তুমি আমাকে এই কথাটি আগে কেন বলনি, আমি তো সে অনেকদিন ধরেই তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। ইনসি বলে খুঁজে আর কি লাভ, এখন তো আমরা দুজনে একসাথেই রয়েছি আর এইসব দাগ দুগ দিয়ে কোনো কিছুই হবে না, আমরা দুজনে হ্যাপি রয়েছি এতেই হবে। এরপরে আমরা দেখতে পাই কিনের মাকে, এখানে তো আবার ইনসির সাথে দেখা করেছিল
করেছিল আর ইনশিকে তাদের সব শেয়ার গুলো দিয়ে দেয়। আর ইনশিও তখন ওদেরকে ওই ছবির প্রিন্ট টাইপটি দিয়ে দিয়েছিল। তখনই একটু পরে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ বলতে থাকে আপনাদের দুজনের উপরে একজনকে মার্ডার করার অভিযোগ রয়েছে। কিন বলে এটা পুরো মিথ্যে কথা, আমরা কখনোই কাউকে মার্ডার করিনি। তখনই এখানে যে জিয়ান ছিল ওর গার্ডরা একজন ট্রাক ড্রাইভারকে ধরে নিয়ে এসেছিল। বলতে থাকে যে এই ট্রাক ড্রাইভারকে দিয়ে আপনারা মার্ডার করিয়েছিলেন। ওরা বলে আমরা একদম একে চিনি না। ট্রাক ড্রাইভারটি বলে আমার কাছে প্রমাণ রয়েছে, আপনারাই কিন্তু আমাকে টাকা দিয়েছিলেন ইনশির মাকে মারার জন্য, এখন কেন মিথ্যে কথা বলছেন। এরপরেও মার মেয়ে একদমই রাজি হচ্ছিল না, কিন্তু পুলিশ ওদেরকে জোর করে ধরে নিয়ে যায়। এরপরে ইনশি ওই শেয়ারগুলো নিয়ে চলে আসে ওর বাবার সাথে দেখা করতে। ওর বাবাকে এখানে শেয়ারগুলো দেখায় আর বলে এখন আমার কাছে সব থেকে বেশি শেয়ার রয়েছে, তাহলে তো শাও কোম্পানির প্রেসিডেন্ট আমি হব। আর গার্ডদেরকে দিয়ে ওর বাবাকে এখান থেকে বের করে দিয়েছিল। ওর বাবা তো অনেকটাই রেগেছিল, যার কারণে দেখা যায় এখানে ফ্র্যাঙ্কের বাবা তখন ইনশির বাবাকে বলে তুমি আমার হয়ে কাজ করো, আমি তোমাকে সাহায্য করব। ইনশির বাবাও এতে রাজি হয়ে গিয়েছিল। আর উনি তো এখানে মিডিয়াতে তখন ইনশির নামে আজে বাজে অনেক কথাই ছড়িয়ে দেয়। আর পরে যখন ইনশি এসব কিছু দেখতে পায় তো অনেকটাই অবাক হয়ে যায়। পরে আমরা জিয়ানের কোম্পানি দেখতে পাই। এখানে সবাই জিয়ানকে বলছিল আপনার ওয়াইফের এইসব কিছুর কারণে তো এখন আমাদের কোম্পানির সেল অনেকটাই কমে গিয়েছে, আর যদি এরকমটাই চলতে থাকে তাহলে আমাদের কোম্পানি বরবাদ হয়ে যাবে। তাই আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিন, আর নয়তো এই কোম্পানির প্রেসিডেন্টের পদ থেকে সরে যাবেন। তখন তো জিয়ান ওদেরকে রেগে বলে ঠিক আছে, আমি এই কোম্পানির প্রেসিডেন্টের পদ থেকে সরে যাব। অন্যদিকে ইনশি ওর বাবাকে বলছিল তুমি যে মিডিয়াতে আমার নামে ভুল কথাগুলো ছড়িয়েছো ওগুলো এখন সবার সামনে স্বীকার করে নেবে। ইনশির বাবা বলে আমি একদমই কোনো ভুল কথা বলিনি, তুমি তো জোর করে আমার কাছ থেকে আমার কোম্পানি কেড়ে নিয়েছো। ইনশি রেগে ওর বাবাকে বলে যদি আমার মা আপনাকে টাকা না দিত তাহলে আপনি কখনোই শান কোম্পানি দাঁড় করাতে পারতেন না। আর আপনি কি করেছেন, বাইরে অন্য একটি মেয়ের সাথে চক করে রেখেছিলেন, আর যার কারণে আমার মাকে বাধ্য হয়ে মারা যেতে হয়েছিল। ইনশির বাবা রেগে ইনশিকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। এরপরে ইনশিকে বলে আমি তো কিনের মাকে বাধ্য করেছিলাম তোমার মাকে মারার জন্য, কারণ আমি নিজের হাত একদমই নষ্ট করতে চাচ্ছিলাম না। ইনশি এটা জানতে পেরে অনেকটাই রেগে যায় আর বলছিল ফাইনালি আপনি তাহলে আপনার ভুলটা স্বীকার করে নিয়েছেন। ওর বাবা বলে ছাড়ো তো এইসব কিছু কে দেখবে, এখন তুমি এখানে সাইন করে দাও আর আবারও সব শেয়ার আমার নামে করে দাও। ইনশিকে দিয়ে এখানে জোর করে সাইন করিয়ে নিতে চাচ্ছিল। তখনই ভিতরে জিয়ান এসেছিল। ইনশির বাবা বলতে থাকে ও আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো এখন আর হাও কোম্পানির প্রেসিডেন্ট না, তাই তোমাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই। জিয়ান তখন হাসতে শুরু করে। ইনশির বাবা তো কিছুটা ভয় পেয়েছিল। ইনশি বলে তুমি কি মনে করেছো সব প্ল্যান তুমিই করবে। ইনশির বাবা তখন এখানে অনেকগুলোই ক্যামেরা দেখতে পায়, ওইগুলো নিয়ে তো ভেঙে দিয়েছিল। বলতে থাকে এখন তোমাদের কাছে কি প্রমাণ রয়েছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, কিছুই করতে পারবে না। ইনশি বলে তুমি তো ক্যামেরা ভেঙে দিয়েছো, কিন্তু তুমি কি জানো এই সব কিছু এখন লাইভ স্ট্রিম হচ্ছে, সবাই দেখতে পারছে। অন্যদিকে ফ্যাংয়ের বাবা একটি নিউজ দেখছিল। মিডিয়াতে সবাই এটাই বলছিল হাও কোম্পানির প্রেসিডেন্ট সবসময় জিয়ানই থাকবে। এই নিউজটি দেখে উনি তো অনেকটাই রেগে যায় যে এরা সবসময় শুধু জিয়ান জিয়ান কেন করে, আমার সব প্ল্যান নষ্ট হয়ে যায়। কিনের বাবা এসেছিল, বলছিল আমাকে সাহায্য করো। ফ্যাংয়ের বাবা রেগে ওনাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। আর এরপরও তো বলতে থাকে কিনের বাবা আমাকে তুমি কিছু টাকা দাও, আমি এখান থেকে বিদেশে চলে যেতে চাই, আমাকে সবাই মারার জন্য খুঁজছে। ফ্যাংয়ের বাবা বলে তুমি কি মনে করেছো আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, এখান থেকে চলে যাও। কিনের বাবা বলে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি বাইরে সবাইকে তোমার সত্যিটা বলে দেব। এইটা বলে এখান থেকে চলে যাচ্ছিল খুশি হয়ে। তখনই তো ফ্যাংয়ের বাবা ওনাকে পেছন থেকে আঘাত করেছিল, তাই মাটিতে পড়ে যায়। ফ্যাং ভিতরে আসার পর ওর বাবাকে বলতে থাকে যে তুমি এটা কি করেছো, আমার মনে হয় এ তো মারা গিয়েছে, এখন কি হবে। ফ্যাংয়ের বাবা বলে কোনো ভালো একটি জায়গা দেখে ওকে ফেলে দিয়ে আসো। এরপরে তো ওনাকে ফেলে দিয়েছিল। একটু পরে ওখানে জিয়ান আর ইনশি এসেছিল। ওর বাবার এরকম অবস্থা দেখার পর ইনশি বলতে থাকে যে উনি এটাই ডিজার্ভ করতো। আর এরপরে অ্যাসিস্ট্যান্ট আসার পর ওনাকে চেক করে আর বলে মনে হয় এখনো বেঁচেই রয়েছে। এরপরে ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। জ্ঞান ফেরার পর এখানে ইনশি আর জিয়ানকে দেখতে পায়। বলছিল যে তোমরা দুজনে আমাকে বাঁচিয়েছো, তাই থ্যাংক ইউ। এখানে বলছিল জিয়ান এইসব নাটক করা বন্ধ করো আর বলো যে এইসব কিছুর পেছনে কে রয়েছে, যে তোমাকে মারার চেষ্টা করেছিল। কিনের বাবা বলে আমি এটা তোমাদেরকে একদমই বলতে পারবো না, তুমি আমাকে 1 মিলিয়ন দাও, আমি এখান থেকে চলে যাব। জিয়ান তখন ওনার কিছু ছবি তুলে নিয়েছিল। এরপরে ওনাকে ছবিগুলো দেখায় আর বলে আমি যদি এইটা বাইরে যাওয়ার পর সবাইকে দেখাই আপনি এখনো বেঁচে রয়েছেন তাহলে কি হবে। কিনের বাবা তো ভয় পেয়ে যায়, বলছিল যে প্লিজ এই ছবিগুলো কাউকে দেখিও না, আর এইটাও বলো না যে আমি বেঁচে রয়েছি, ওরা জানতে পারলে আবারও আমাকে মেরে ফেলবে। তাই জিয়ান বলছিল তাহলে তাড়াতাড়ি বলে দাও এই সব কিছু কে করেছে। উনি বলে দেয় এই সব কিছু তোমার আঙ্কেল করেছে, ফ্যাংয়ের বাবা। এর পরের সিনে দেখতে পাই জিয়ানের আঙ্কেল ওর সাথে দেখা করতে এসেছিল আর বলছিল তুমি আমাকে কোম্পানির ওই প্রজেক্টের উপর থেকে কেন সরিয়ে দিয়েছো। জিয়ান বলে কারণ ওই প্রজেক্টটি এখন শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর আপনাকে
একদমই ডিস্টার্ব করতে চাইনি, ওটা আমি নিজেই করতে পারবো। ওর আঙ্কেল বলে তুমি তো জানোই আমি এর উপরে কতটা বেশি হার্ড ওয়ার্ক করেছি, তাহলে তুমি এটা কিভাবে করতে পারলে? জিয়ান বলে যে আমি চাই না আপনার কোনো লস হোক, আর আমি তো এখন এটাও জানতে পেরেছি যে আমার ওয়াইফের বাবা ও তো নিখোঁজ রয়েছে, ওনাকে কেউ একজন মারার চেষ্টা করেছিল, আর উনি কিন্তু শেষবার আপনার সাথে দেখা করেছে। এখানে বলতে থাকে ওর আঙ্কেল আমি একদমই জানি না উনি কোথায় রয়েছে। জিয়ান বলে আমার তো মনে হয়েছিল আপনি এখানে কিনের বাবার সাথে মিলে আমার উপরে ষড়যন্ত্র করছিলেন আমাকে মেরে ফেলার জন্য। ওর আঙ্কেল বলে তোমার এসব কেন মনে হচ্ছে? তোমার বাবা মা মারা যাওয়ার পর আমি তো তোমাকে আমার ছেলের মতন করে বড় করেছি, তাহলে আমি কেন তোমাকে মারতে যাব? আমার মনে হয় কেউ একজন রয়েছে যে কিনা আমাদের দুজনের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। জিয়ান বলে আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমার আপনার উপরে পুরো বিশ্বাস রয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পাই সবাই একসাথে ডিনার করছিল, তখন হঠাৎ করে এখানে ইসির ভমিটিং আসতে শুরু করে। ডক্টর ইসিকে চেক করার পর বলে যে ইসি এখন প্রেগনেন্ট, আর ইসির ভালো করে খেয়াল রাখার কথা বলে জিয়ানকে। এরপরের সিনে আমরা কোম্পানিতে একটি মিটিং দেখতে পাই, যেখানে সবাই তো বলতে থাকে জিয়ানকে যে আমরা তো ওই জমির উপরে অনেক বেশি টাকা লাগিয়েছিলাম, তাহলে ওই জমিটা কিভাবে এখানে অন্য একটি কোম্পানি পেয়ে যেতে পারে? এতে করে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্ক বলে আমার মনে হয় কোম্পানির ভিতরে এমন কেউ রয়েছে যে আমাদের কোম্পানির সিক্রেটগুলো বাইরে বলে বেড়ায়। তখন বলতে থাকে জিয়ান যে এতে কারো কোনো দোষ নেই, এই সব কিছু আমার কারণেই হয়েছে। ফ্র্যাঙ্ক বলতে থাকে তুমি এতটা বেশি বেখেয়ালি কিভাবে হতে পারো? তখনই ভিতরে এসেছিল ইনসি। ইনসি এখানে সবাইকে তখন ফাইল দেখাতে থাকে, তোমাদের কোম্পানির থেকেও বেশি বেট লাগিয়েছিল, তাই তো জমিটা ওরা পেয়ে গিয়েছে। ফ্র্যাঙ্ক বলতে থাকে এটা কিভাবে হতে পারে? এইখানে তো বেট শুধুমাত্র জিয়ানি জানতো, তাহলে ওই হয়তো বা বাইরে সবাইকে বলে দিয়েছে। ইনসি বলে তোমরা সবাই নিজেদের ফোন কেন চেক করছো না? নিজেদের ফোন দেখো। এরপরে সবাই ফোন দেখে, যেখানে একটি ভিডিও ছিল, দেখা যাচ্ছিল ফ্র্যাঙ্ক ওখানে কোম্পানির সব সিক্রেট গুলো অন্য কোম্পানির মানুষদেরকে বলে দিচ্ছিল। এটা জানার পর ফ্র্যাঙ্কের বাবা ফ্র্যাঙ্ককে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল। এরপরে বলছিল এ অনেক বড় একটি ভুল করেছে, আমি একে পরে শাস্তি দিয়ে দেব। ইনসি বলে এর থেকেও বড় ভুল আপনি করেছেন, আর ওর বাবাকে এখানে নিয়ে এসেছিল। ইনসির বাবাকে জীবিত দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়ে যায় ফ্র্যাঙ্কের বাবা। বলছিল তাহলে তোমরা দুজনে একে বাঁচিয়ে নিয়েছো? একটু পরে ওখানে পুলিশও চলে এসেছিল, আর এখানে যেহেতু বাবা আর ছেলে দুজনের বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, কিন্তু এরপরেও ফ্র্যাঙ্কের বাবা বলতে থাকে আমার কাছে প্রমাণ রয়েছে, আমি কোনো কিছুই করিনি। ইনসির বাবা বলে তুমি কেন মিথ্যে কথা বলছো? তুমি নিজে আমাকে মেরেছো। আর এখানে কিন্তু ফ্র্যাঙ্কের বাবা সব দোষ ফ্র্যাঙ্কের উপরে দিচ্ছিল। তাই ফ্র্যাঙ্ক ওর বাবাকে বলতে থাকে তুমি কেমন বাবা, আমাকে কেন জেলে ঢুকাতে চাচ্ছ? ওর বাবা বলছিল দেখো আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, এখন সময় হয়ে গিয়েছে তুমি তোমার বাবাকে সাহায্য করবে। তাই তো ফ্র্যাঙ্ক সব দোষ নিজের উপর নিয়েছিল, আর ও পুলিশের সাথে চলে যায়। এরপরে বলতে থাকে দেখো আমি কোনো কিছু করিনি, ফ্র্যাঙ্ক সবকিছু করেছে, ও স্বীকার করে নিয়েছে। জিয়ান বলে আমি যেহেতু এই কোম্পানির প্রেসিডেন্ট, তাই আমি আপনাকে এই কোম্পানিতে রাখবো না, আপনাকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছি। পরের সিনে ইসি এখানে জিয়ানকে বলছিল তুমি তোমার আঙ্কেলকে কোনো কিছু না বলেই এত সহজে ছেড়ে দিলে। জিয়ান বলে এখন আর আঙ্কেল কোনো কিছুই করতে পারবে না, কারণ আঙ্কেলের কাছে কোনো কিছুই নেই, তাই তুমি চিন্তা করো না। এর কিছুদিন পর জিয়ান তো ইসিকে নিয়ে হসপিটাল এসেছিল ইসির চেক আপ করানোর জন্য, আর একটু পরে সে রিপোর্ট আনার জন্য এখান থেকে চলে গিয়েছিল। ইসি একাই ছিল। ইসির কাছে একটি বাচ্চা ছেলে চলে আসে, বলছিল আমার বলটি ওই জায়গায় পড়ে গিয়েছে, তুমি কি আমাকে ওটা নিয়ে আসতে সাহায্য করবে? আর ইসি যখন ওই বাচ্চাটিকে সাহায্য করার জন্য যায়, তখন এখানে একজন এসে ইসিকে কিডন্যাপ করে নিয়েছিল। ইসিকে আসলে বাবাই লোক দিয়ে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, আর বলতে থাকে দেখো তোমাদের জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি, এই কারণে আমি তোমাকে একদমই ছাড়বো না। ইনসি বলে আপনি আসলে কি চান আমাকে বলুন, আমি দেওয়ার চেষ্টা করব। এখানে ফ্র্যাঙ্কের বাবা বলছিল আমি হাউ ফ্যামিলি চাই, তোমরা আমাকে হাউ ফ্যামিলি দেবে, আর যদি না দাও তাহলে আমি তোমাকে মেরে শেষ করব। আর দেখো না, প্রথমে হাউ ফ্যামিলি ছিল জিয়ানের বাবার, আর আমি তো অপেক্ষা করছিলাম যে ও কখন মারা যাবে, এরপরে আমি হাউ ফ্যামিলি নিয়ে নেব, কিন্তু ও মারা যাওয়ার পর গ্র্যান্ডমা তো এখানে হাউ ফ্যামিলির দায়িত্ব দিয়েছিল জিয়ানের ওপরে। ইনসি তখন ওর হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে, আর এখানে আঙ্কেলকে কথা বলে বিজি রাখছিল যে এই কারণেই যদি হয়ে থাকে তাহলে গ্র্যান্ডমাকে কেন বলেননি। আঙ্কেল বলে কারণ ওই বুড়িটা আমাকে একদমই লাইক করে না, ও সবসময় শুধুমাত্র জিয়ানকেই লাইক করতো। একটু পরে ওখানে জিয়ান চলে আসে, আঙ্কেল তো ইনসিকে এখানে ধরে নিয়েছিল, আর জিয়ান বলে যে আপনি কি চান আমাকে বলুন, আমি অবশ্যই দেব। এখানে বলতে থাকে তাহলে তুমি এক্ষুনি আমাকে হাউ ফ্যামিলি দিয়ে দাও। জিয়ান বলে ঠিক আছে, আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি, এখন তো আপনি এখানে ইনসিকে ছেড়ে দেবেন। আঙ্কেল বলে আমি এত সহজেই বিশ্বাস করছি না, তুমি আগে এখান থেকে ঝাঁপ দাও, আর আমি তোমাকে প্রমিস করছি আমি ইনসিকে ছেড়ে দেবো। এরপরে জিয়ান তখন এমনটি করতে যাচ্ছিল, তখনই তো ইনসি জিয়ানের কাছে দৌড়ে চলে আসে, আর এরপরে আঙ্কেল দেখতে পায় এখানে পুলিশও চলে এসেছে। আঙ্কেল পুলিশদেরকে দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়, আর ভুল করে নিজেই তখন এই বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল, আর ওখানেই মারা যায়। আর তখনই এখানে ইনসির অনেকটা বেশি পেটে পেন হতে থাকে, তাই ওকে হসপিটালে নিয়ে এসেছিল। জিয়ান এখানে অনেকটাই চিন্তিত ছিল। একটু পরে নার্স
বাইরে এসে বলে আপনার মেয়ে হয়েছে। এরপরে আমরা ভিতরের সিন দেখতে পাই যেখানে ইনশি তো ওর মেয়েকে দেখতে চাচ্ছিল, তাই গ্র্যান্ডমা ইনশিকে ওর মেয়েকে নিয়ে এসে দেয়। ইনশি ওর মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। এটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। এরকম সব সুন্দর সুন্দর চাইনিজ ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।